এক ঘন্টা এই সরকার টিকবে না, এটা হলো তাদের বাস্তব অবস্থা। এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর, ফলে এখানে পরিবর্তনটা অসম্ভাব্য। মানে খুঁজে যেভাবে গণভবন ভাঙছে, গ্রামীণ ব্যাংকের হেড অফিসের একটা ইটও থাকবে না, একটা ইটও থাকবে না। গ্রামের সারা বাংলাদেশে গ্রামের যে শাখাগুলো আছে আপনি একটা বালুকণাও খুঁজে পাবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়টা আওয়ামী লীগের বাড়ি ভাঙছে, যেই কটা এমপিদের বাড়ি ভাঙছে, যেই কটা সব কিছু ভাঙছে, প্রত্যেকটা লোক খালি খুঁজে খুঁজে আগামীতে কোন কোন বাড়ি ভাঙবে প্রত্যেকটা বাড়ির দাগ নম্বর সিএস আর এস জরিপ করে প্রত্যেকটাকে সে নকশা তৈরি করে রাখছে। খুঁজে সম্ভাব্যই, মানে পরিবর্তন হবেই। এই পরিবর্তনটা হবে। এখন এই পরিবর্তনটা যদি টুমরো হয় তাহলে সকল পক্ষের জন্য ভালো। ওনার যাওয়াটা অনিবার্য, ওনাকে যেতেই হবে। উত্তরপাড়া বলেন, ক্যান্টনমেন্ট বলেন, সেনাপ্রধান বলেন, তার সঙ্গে যে একটা কন্ট্রাডিকশন এতদিন এটা মনে মনে ছিল, এটা এখন ওপেনলি এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্টের সঙ্গে এই সরকারের সম্পর্ক, সুপ্রিম কোর্টের কিছু রেফারেন্স নিয়ে, সরকারের বৈধতা নিয়ে যে বিষয়গুলো, এগুলো সব মনে মনে ছিল, এখন এগুলো সব প্রকাশ্যে চলে এসেছে। উপদেষ্টাদের অব্যাহতি দেওয়ার পাল্টাপাল্টি দাবি, এবং একই সঙ্গে আমরা দেখছি নগর ভবন প্রায় অবরুদ্ধ, সচিবালয়ে কাজ হচ্ছে না, এনবিআর কলাপস করে যাচ্ছে, শেয়ার মার্কেটের পরিস্থিতি ভালো নয়। নানা মহল থেকে, নানা জায়গা থেকে নানা রকমের দাওয়াতে একটা চরম অনিশ্চয়তা তৈরি হচ্ছে নানা ক্ষেত্রে। সো আপনি পুরো পরিস্থিতি কীভাবে দেখছেন? আমার কাছে আসলে পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে, যে কোনো একটা বিষয় কারো নিয়ন্ত্রণে রয়েছে বা কোনো একটি কমান্ড কারো কথা মতো চলছে, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। 2 নম্বর হলো যে পুরো জাতি, আমাদের সবাই মিলে আমরা এরকম একটা এরকম একটা মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি, যে সহসা একেবারে আলাদিনের চেরাগ দিয়ে আমাদেরকে কে উদ্ধার করবেন এরকম কোনো পরিবেশ পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, তারপরে দীর্ঘদিনের অব্যবস্থা এবং যাকে বলা হয় মিসম্যানেজমেন্ট, এর সঙ্গে দেশি এবং বিদেশি অসংখ্য চক্রান্ত, অসংখ্য পক্ষ, কারো ইগো, কারো স্বার্থ, কারো লোভ, কারো লালসা। গত 9টি মাস ধরে যে যার অবস্থান থেকে এক্সট্রিম পর্যায়ে তার স্বার্থটা হাসিল করার জন্য চেষ্টা করেছেন। চেষ্টা করার পরে যেটিকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা সবাই করেছেন। করার ফলে কি হলো, প্রায় সব পক্ষই এখন মুখোমুখি হয়ে গেছেন স্বার্থের সংঘাতে, এবং সবার মধ্যে আত্মবিশ্বাসটা খুব বেশি। কর্তৃপক্ষ মনে করছেন যে তিনি দেশের জন্য অপরিহার্য, তার পক্ষে বিজয় করা সম্ভব এবং তাকে ছাড়া এই দেশ চলবে না। আপনি এখন যদি বিএনপির মন মানসিকতার কথা চিন্তা করেন, বিএনপি মনে করে যে এরশাদ সাহেবের মতো একজন তরুণ নেতৃত্ব, তিনি যদি পুরো ঢাকা শহর অচল করে দিতে পারেন, তাহলে সেখানে বিএনপি যদি দলবদ্ধভাবে সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন, তাহলে তো 1 ঘন্টা এই সরকার টিকবে না। এটা হলো তাদের বাস্তব অবস্থা। 2 নম্বরে তারা চিন্তা করছেন যে নির্বাচন কেন দেরি করছে, নির্বাচন এখন হলে তো আমরা 200, 250, 300 পুরো সিট পেয়েই আমরা হয়ে যাব। তা আমাদের তারেক রহমান সাহেব হবেন প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি। তো এই জিনিসগুলো তারা ডেইলি যখন চিন্তা করছেন, আর যমুনাতে গিয়ে দেখছেন যে ওই জায়গাটা অন্যজন দখল করে আছে, তখন তাকে একজন দখলদার বলে তাদের মনে হচ্ছে। এইটা সাইকোলজিক্যাল। ডক্টর মোহাম্মদ ইউনূস মনে মনে চিন্তা করছেন যে একই ধরনের একটা আজব অবস্থায় পড়লাম, যেখানে আমাকে দেখলে হোয়াইট হাউস কেঁপে যায়, আমাকে দেখলে জাতিসংঘের মহাসচিব বসা থেকে দাঁড়িয়ে যায়, আমাকে দেখলে পাখিরা গান গায়, আমাকে দেখলে নদী এবং সমুদ্র উত্তাল ঢেউ হয়ে যায়, আমাকে দেখলে হুজুরদের ওয়াজের সুর এসে যায়। বিভিন্ন জন আমাকে দেখে, কত মানুষ আমাকে স্বপ্ন দেখে। আমি এখন মানুষের স্বপ্নবিলাসী হয়ে গেছি। আর এই কয়েকজন রাজনীতিবিদ, এরা এসে আমাকে এই সামনে অভিনয় করে, ভালো ভালো কথা বলে, আর পিছনে গিয়ে আমাকে সব উল্টাপাল্টা কথাবার্তা বলে। এই কি অবস্থার মধ্যে পড়লাম। তারপর তার আশেপাশে যে সমস্ত লোকজন আছে তারা সবাই হয়তো তাকে বুঝায় যে স্যার আপনি হলেন গিয়ে এ যুগের অবতার, আমাদের মধ্যমণি, বাঙালি জাতির 1000 বছরের স্বপ্নের ধারক বাহক। এই বর্তমান সময়টা, এই যুগটাকে আগামীতে লেখা হবে ইউনূস যুগ, দ্য এরা অফ মিস্টার ইউনূস। এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি করার জন্য, নতুন বিপ্লব। আপনি
কখনো হতাশ হবেন না। তো এগুলো শোনার পরেই দেখেন তার ভিতরে একটা আলাদা পৌরুষ জেগে ওঠে, বীরত্ব জেগে ওঠে, এবং তিনি সেটা প্রকাশ করেন যে আপনাদের সঙ্গে যখন আমি কথা বলি আমি এক ধরনের গ্রুমিং হয়ে যাই, আমার মধ্যে একটা আমি শক্তি খুঁজে পাই, বিশ্বাস খুঁজে পাই, এবং সেই বিশ্বাস থেকে হয়তো তিনি বা তার যারা লোকজন আছেন তারা বলে ফেলছেন যে আমাকে যদি এইভাবে ডিস্টার্ব করা হয় বা করা হয় তাহলে আমি পদত্যাগ করব। কিন্তু পদত্যাগ করার পর তার একটা ধারণা ছিল যে সবাই হুমড়ি খেয়ে পড়বে, হাজার হাজার যারা তার মুরিদ আছেন, ভক্ত আছেন, বিশেষ করে ইসলামিস্ট যারা গ্রুপ রয়েছেন তাদের প্রতি তার অসম্ভব রকম বিশ্বাস এবং আস্থা। তার ধারণা ছিল যে শুক্রবার দিন অন ফ্রাইডে পুরো ঢাকা শহর সয়লাভ হয়ে যাবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব জিন্দাবাদ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ডক্টর মোহাম্মদ ইউনূস জিন্দাবাদ, এই ধ্বনিতে প্রকম্পিত হয়ে যাবে শুক্রবার দিন। কিন্তু অবাক করা ঘটনা যে এটা কিছুই ঘটল না। শুধুমাত্র মামুনুল হক সাহেব অল্প কয়েকজন লোক নিয়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে দাঁড়িয়ে তিনি কিছু বক্তব্য দিলেন, এই পর্যন্তই। কোনো জুমার নামাজের মসজিদে খুতবা হলো না, কোনো হুজুর হুঙ্কার ছাড়লেন না, কোনো কিছুই হলো না। বেচারা আসলে খুব মুসিবতের মধ্যে পড়ে গেলেন। মুসিবতের মধ্যে পড়ে গিয়ে এখন তিনি একেবারে তার দলের মধ্যে সবচেয়ে যে বয়স্ক যে মানুষটি, উনি খুব ভদ্রলোক মানুষ, আমাদের প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, তার বোধহয় শিক্ষক হতে পারে নাকি। এখন তিনি এই মনের দুঃখ, তার যে মনের দুঃখ, তিনি প্রথমে যেটি নাহিদ সাহেবকে বললেন, ওটা তো তার নাতির বয়সী, তো নাহিদ সাহেবকে বললেন, নাহিদ সাহেবকে দিয়ে তিনি তীর ছুঁড়ে দিলেন, বান মেরে দিলেন যে যা, উড়ে যা, যাও পাখি উড়ে যাও, বলো তারে হ্যাঁ সে যেন ভুলে না মরে, জনগণ নেমে আসুক। কিন্তু জনগণ যখন নামলো না তখন তিনি করলেন কি, তার পর্যায়ের লোক যে তারকে বুঝতে পারে, তার ফিজিক্যাল অবস্থা বুঝতে পারে, মেন্টাল অবস্থা বুঝতে পারে। এখন ইউনূস সাহেবের 86 বা 87 বছর বয়স, আমার তো 49-60 বছর, মানে 59-60 বছর, আমি ওনার সমস্যা বুঝতে পারবো না। ওনার বয়সে একটা লোক বুঝতে পারবে তার মনের কষ্টটা কি, তার বেদনাটা কি। তো এই জন্য উনি ওনার যে বক্তব্য সেটা বোঝানোর জন্য উনি প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবকে বেছে নিলেন এবং তার কাছে বললেন যে আমি পদত্যাগ করব না। আর উনি এসে সবার জাতির কাছে বললেন না, সে পদত্যাগ করার সিদ্ধান্ত সে নেয়নি, সে আমাদের সঙ্গেই থাকবে। এখন আমার বক্তব্যটা হলো যে এই কাজটি উনি কেন করতে গেলেন, এটা তো তার দরকার ছিল না। মূলত তার পদত্যাগ এখন পর্যন্ত কেউ চায়নি। আমাদের দেশে মানে নর্মালি রাজনীতিবিদ বা যারা ওই ধরনের পদ পদবিতে থাকে সবার হলো মানে রাজপথে স্লোগান হয়, এক দফা এক দাবি, অমুক তুই কবে যাবি, তুই তুকারি করে বলে। তো ওনাকে তো এখনো পর্যন্ত তুই তুকারি করে কেউ বলেনি। তারপরে শেষে অমুকের অমুকই জুতা মারো তালে তালে। রাজনীতিবিদরা এটা শুনতে অভ্যস্ত, অমুকের চামড়া তুলে নেব আমরা, অমুকের চামড়া অমুক দিয়ে কামড়া। এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজনীতি বিষয়ে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া হোক, বঙ্গবন্ধু হোক, জিয়াউর রহমান হোক, তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের স্লোগান, এবং সেটা সহ্য করেই তারা কিন্তু রাজনীতি করে গেছেন। এখন সিআরটা তো বেসিক্যালি ইটস এ পলিটিক্যাল পোস্ট, অ্যান্ড ওখানে কেউ বলবে অমুকের দুই গালে জুতো মারে তালে তালে, তারপর শেষে অমুকের চামড়া অমুক দিয়ে কামড়া, তারপরে তাকে নামা, মারবো, কাটবো, এই সমস্ত কথা বলে। কিন্তু আমার কাছে তো এখনো পর্যন্ত বাংলাদেশে ওনাকে নিয়ে কেউ অশ্লীল, অশ্রাব্য, অভদ্র এই ধরনের কোনো কথাবার্তা বলেননি। তো না বলার পরে তার হঠাৎ করে এই অভিমানটা আসলো কেন, তিনি চলে যাবেন, অভিমানটা আসলো কেন? তো এসে আমার কাছে মনে হচ্ছে যে তার একটা সাইকোলজিক্যাল একটা দুর্বলতা, যে কোনো কারণে একটা দুর্বলতা, বয়স হলে মানে মানুষের একটা অভিমান হয়ে যায়। সেই ধরনের কোনো অভিমান এলো কি না বা এই কারণে কি না, এটা ওনার যারা কাছের লোক সেটা বুঝতে পারবে, কেন কোনো এরকম একটা ঘোষণা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। সেকেন্ড থিং হলো, উনি যদি অভিনয় করার জন্য, নাটক সৃষ্টি করার জন্য এই কাজটা করে থাকেন, দ্যাট ইজ এ ব্লান্ডার। রাজনীতিতে আসলে নাটক হয় না, রাজনীতিটা হলো অ্যাবসলিউটলি ডাইরেক্টিভ, একদম ডাইরেক্টিভ। আপনি মানে আমি বিজয়ী হব, আপনি পরাজিত হবেন। আমি বেঁচে থাকবো, আমার প্রতিপক্ষ আমি আশ্রয় দেবো, আমার অধীনস্থ থাকবে, নচেত হি হ্যাজ টু গো টু জেল অর হি হ্যাজ টু ডাই, তাকে মরতে হবে। এখানে কোনো নাটক সিনেমার কোনো জায়গা নেই। তো উনি এই কাজটা কেন করতে গেলেন? দুই নম্বর হলো যে তার যে জীবনের ক্যারিকেচার, মানে সেইভাবে আসলে তিনি তো কখনো অভিনয় করেন নাই, সিনেমাতেও করেন নাই, মঞ্চ নাটকও করেন নাই, এমনকি কোথাও কোনোদিন কবিতা আবৃত্তি করেছেন বা গ্রামে কোনো, ওই যে আমরা ছোটোকালে বলে আপনাদের সবাই তো অভিনয় করে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোথাও অভিনয় করেছেন আমার সেটা জানা নাই। ফলে এই জিনিসগুলো আসলে ওনার সাথে মানায়নি।
ফলে কি হলো, উনি অভিনয় করে হোক আর অভিমান করেই হোক এই কথাগুলো বলে ফেলছেন, এটা তার জন্য একটা শনির দশা হয়ে গেছে। এখন সবাই বলছে কই যেতে চাইলো, উনি যান না কেন? তারপর শেষে উনি কি থাকার দরকার, এরপরে যে মানুষগুলো বলেনি এখন বলছে ওনার কোনো সফলতা নাই, উনি এটা করেছেন ওটা করেছেন। মানে এখন যে সকল আলাপ আলোচনা হচ্ছে এটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুবই এমব্রাসিং। এবং এখন যে সকল বিষয়াদি আসছে এবং গত শনিবার থেকে আজ অবধি মানে ওনার এই ঘোষণার পরে আবার সেই ঘোষণা উইথড্র করার পরে যে সকল ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে, তাতে করে কিন্তু সন্দেহ বাড়ছে, অবিশ্বাস বাড়ছে। সরকারের সঙ্গে বিভিন্ন যে সকল পক্ষ রয়েছে সেই পক্ষের যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে। উত্তরপাড়া বলেন, ক্যান্টনমেন্ট বলেন, সেনাপ্রধান বলেন, তার সঙ্গে যে একটা কন্ট্রাডিকশন, এতদিন এটা মনে মনে ছিল, এটা এখন ওপেনলি এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্টের সঙ্গে এই সরকারের সম্পর্ক, সুপ্রিম কোর্টের কিছু রেফারেন্স নিয়ে, সরকারের বৈধতা নিয়ে যে বিষয়গুলো, এগুলো সব মনে মনে ছিল, এখন এগুলো সব প্রকাশ্যে চলে এসেছে। বঙ্গভবনের সাথে তার সম্পর্ক প্রকাশ্যে চলে এসেছে। সচিবালয় যে ধরনের কথা আপনি বললেন যে সচিবালয় এখন কার্যত অচল। এনবিআর আপনার যদি জুন মাসে আমাদের দিতে হয়, যাকে বলা হয় বাজেট দিতে হয়, তাহলে সেখানে এই যে গত কয়েকদিনে যে আপনার রেভিনিউ কালেকশন, এমনি এই বছর অ্যাটলিস্ট 25 to 30% বিগত বছরের সেটা কম হয়েছে। আর এই কদিনের ইসে যদি আরও 20 থেকে 30 হাজার কোটি টাকা কম আসে, আর ইতিমধ্যে 15,000 কোটি টাকা কিন্তু এই এক সপ্তাহের মধ্যে শেয়ার মার্কেট থেকে বের হয়ে গেছে। তো এখন সব মিলিয়ে যদি এই 2 মাসের মধ্যে 1 লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েট হয় ন্যাশনাল বাজেটে বিগত মানে চলমান অর্থ বছরে, এটা উনি সামাল দিতে পারবেন না। তো উনি একজন অর্থনীতিবিদ, এর মধ্যে এই যে 9 মাস যাবত হয়েছে 1 টাকা ফরেন ইনভেস্টমেন্ট আসেনি, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসেনি। তো এই সব মিলিয়ে এই সমস্যাগুলো উনি কেন এই অভিনয়টা করতে গেলেন, এই জিনিসগুলো কেন করতে গেলেন? আগে তো ওনার বোঝা হচ্ছে ছিল যে আমি একটা লাভ দেবো, আমি একটা কথা বলবো, তো আমার সাথে জনগণের রাস্তায় নেমে আসবে। এই বিষয়গুলো এই বয়সে তো আসলে তাকে কেউ শেখাতে পারবে না যদি তিনি নিজে না শেখেন। 3 নম্বরে যেটা আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এনসিপির যে সম্পর্কটা, এই পার্টিটা ডক্টর মোহাম্মদ ইউনূস এটার মালিক, তিনি এটা করেছেন, তার মদতে এটা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছে না, একেবারে নীরবতা। কিন্তু তিনি বা তার যারা আপনজন কাছাকাছি লোক, তারা এমন একটা ভাবসাব দেখাচ্ছেন যে সারা দুনিয়া একদিকে, এনসিপি একদিকে। এমনকি গুরুত্ব প্রদানের ক্ষেত্রে, সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে এনসিপি এবং তাদের যারা নেতৃবৃন্দ, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারি অফিস সমূহে যে সকল প্রোটোকল পাচ্ছে, সেটা বিএনপির যারা লোকজন আছে তারাও সেই জিনিসগুলো পাচ্ছেন না। এইগুলো নিয়ে সমাজে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি তাদেরকে নিয়ে খুবই নেতিবাচক আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনা হওয়ার পর আমাদের এই মুহূর্তে সরকারের যে মূল যে শক্তি, সেই শক্তিটা হলো আমলাতন্ত্র, দ্য মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসি, এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রশাসন খুবই বিরক্ত, মিলিটারি বিরক্ত, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিরক্ত। এখন এই এনসিপির ছেলেরা তারা ডিসি ট্রান্সফার করতে যাচ্ছে, এমনকি বিচারক যারা, তারাও খুব বিরক্ত। বার এবং বেঞ্চে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে উপজেলা শহরে, জেলা শহরে, যেগুলো ওইভাবে পেপার পত্রিকা আসে নাই। কিন্তু আপনি যদি কোনো একটা ডিস্ট্রিক্ট জাজের সাথে কথা বলেন, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সাথে কথা বলেন, সিজিএমের সাথে কথা বলেন, আপনি দেখবেন যে তারা ভীষণ রকম বিরক্ত। আপনি সচিবালয়ের যে ঘটনাগুলো ঘটছে, আগে তাদের সমস্যাটা তো বুঝতে হবে। এখন তাদের সমস্যাটা সমাধান করার জন্য যদি নাহিদ যায়, সার্জিস যায়, কিংবা আসিফ যায়, হবে না তো। এখানে তাদের সমস্যার সমাধান করার জন্য সিভিল সার্ভিসের ওই ধরনের লোক লাগবে, তারা এইভাবে এখানে প্রবলেম করছে। এনবিআরও ঠিক সেম অবস্থা। মূলত আইএমএফকে কমপ্লাই করার জন্য, আইএমএফের সাথে মানে একটা সম্পর্ক স্থাপক, তাদের লোন আনার জন্য তারা এই সময়টা, তারা ক্রিটিক্যাল মুভমেন্টে এনবিআরে এই কাজটা তারা করতে গেছে। তো এইভাবে তারা একটার পর এক যে সমস্যাগুলো তৈরি করে ফেলেছে, এই সমস্যাগুলো সমাধানের কোনো গাণিতিক সময় নেই। অলৌকিকভাবে যদি আকাশ থেকে বজ্রপাত হয়, অর্ধেক লোক মারা যায়, সামনে বন্যা আসতেছে, বন্যা হওয়ার পর পুরো দেশ ভেসে গিয়ে দেখা গেল 18 কোটি মানুষ সেই ম্যালথাসের সূত্র অনুযায়ী 9 কোটিতে পরিণত হয়ে যায়, এটা একটা ডিজাস্টার। এবং তখন দেখা যাচ্ছে যে ইয়ানফসি নিজের যান বাঁচান, ওই ইউনূস আছে না কি আছে কেউ চিন্তা ভাবনা করবে না। এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর। ফলে এখানে পরিবর্তনটা অসম্ভাব্য, মানে অসম্ভাবী, মানে পরিবর্তন হবেই। এই পরিবর্তনটা হবে। এখন এই পরিবর্তনটা যদি টুমরো হয়,
তাহলে সকল পক্ষের জন্য ভালো। এখন এখানে উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা বলেন, তারা রেসপেক্ট এবং সম্মানের যে জায়গাটা, সেই সম্মানের সেই জায়গাটা নাই। ফলে এখানে প্রথমত পরিবর্তনটা অনিবার্য প্রেডিকশন। 2 নম্বরে যেটা আসছে, ডিসেম্বরে নির্বাচন বা জুনে নির্বাচন যদি হয়, না হওয়ার সম্ভাবনা ধরেন 100%। মানে কি ডিসেম্বরে না জুনে? এই মানে পুরো দুটোই, আচ্ছা আচ্ছা। মানে ডিসেম্বরে বা জুনে যেভাবে হোক না কেন, এখানে নির্বাচন না হওয়ার সম্ভাবনা 100% একেবারে আমার দিক থেকে। তারপরে যদি টেনে টুনে ধরেন 0.0001% নির্বাচন হয়ে গেল ডিসেম্বরে বা জুনে, সেই নির্বাচনটা আমাদের পুরো জাতির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে। এবং আমাদের সবারই দোয়া করা উচিত যেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন যেন না হয়। পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন, আইজিকে গ্রেপ্তার করেছেন, সচিবদেরকে গ্রেপ্তার করেছেন, রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছেন। তার সঙ্গে সঙ্গে যারা পুলিশদেরকে মেরেছে, আপনি মামলাগুলো নেবেন না? আপনি এই পুলিশ অ্যাসুরেন্স তো দিতে হবে সবাইকে অপরাধী। এই যে থানাগুলো পোড়ানো হয়েছে, এত অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কাদের হাতে, এই বিষয়গুলো তো সেটেল করতে হবে ভাই আপনাকে। তারা যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটা উপলব্ধি করে, রিকনসিলিয়েশন করে জাতির কাছে যে কথা তারা বলতে চান, সে কথাটা এখনই তাদের বলা উচিত। 1। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ডাইরেক্ট কথা যে আমি পারছি এবং আমি 2 বছর থাকবো, আমি এই করব। অথবা আমি পারতেছি না, আমাকে মাফ করেন, আমি বয়স্ক মানুষ, আমি এর আগে একবার ভুল করেছি, আমি দ্বিতীয়বার ভুল করলাম, আপনারা ডাকছেন তাই এসেছি এবং আমাকে মাফ করে দেন। ওনার হি শুড গো নাও। তারপর কি হবে না হবে সেটা পরের ব্যাপার।